বৈষম্য বিরোধী সরকার ক্ষমতায় আসার পর আমরা তাদের মধ্যে বৈষম্য বিরোধী আচরণ দেখি না। এখানে একটাই ইজতেমা হবে, দ্বিতীয় কোনো ইজতেমা হবে না। একটি দ্বন্দ্ব এবং একজন মানুষ এবং কিছু মন্তব্য, যার ফলে দুটি ভাগে ভাগ হয়ে গেছে মুসল্লিরা। আর ভাগের কেন্দ্রস্থল বিশ্ব ইজতেমা। আর সেই একটি মানুষটি হচ্ছে সাদ কান্দলভি। এই বিশ্ব ইজতেমার যিনি মুরব্বী যাকে বলা হয়, তাকে নিয়ে দুটি গোত্র ভাগাভাগি হয়ে গেছে। এক পক্ষে সাদের দিকে, অন্য পক্ষ সাদের বিরুদ্ধে। তারা কোনোভাবেই চায় না সাদ বাংলাদেশে আসুক এবং বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করুক। সাদ কান্দলভিকে বিশ্ব ইজতেমার শুরু কোথা থেকে এবং দ্বন্দ্বটাই হলো কিভাবে, সেটি নিয়ে আমাদের আজকের আয়োজন। অনেকে মনে করে থাকেন বিশ্ব ইজতেমা বাংলাদেশের। এই ধারণাটা পুরোপুরি ভুল। বিশ্ব ইজতেমার যে প্রথা, এটা শুরু হয়েছিল ভারতের থেকে এবং যেটি এখন পরিচালনা করা হয় ভারতের দিল্লি থেকে। তাবলিগ জামাতের উদ্ভব হয় ধর্মীয় সংস্কারের কারণে, আর এই তাবলিগ জামাত থেকেই বিশ্ব ইজতেমার শুরু। উত্তরপ্রদেশের সাহারানপুর জেলার মাহাজার উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা ইলিয়াস কান্দলভির উদ্যোগে এই প্রচারের শুরু। তিনি 1920 সালে দক্ষিণ দিল্লির পশ্চিম নিজামুদ্দিন এলাকায় এক মসজিদে তাবলিগের মূল কার্যক্রম গড়ে তোলেন। এটি যখন নিজামুদ্দিন মার্কাজ নামে পরিচিত, সেখান থেকে ধীরে ধীরে তাবলিগ জামাতের কাজ বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ে। তাবলিগ জামাতের উদ্ভবই হলো ধর্মীয় সংস্কারের মাধ্যমে। বিভিন্ন লেখায় জানা যায় সেই সময় দিল্লির মেওয়াত এলাকার মুসলিম সমাজের অনেকেই ইসলামের প্রকৃত শিক্ষা থেকে দূরে সরে আসে। এমনকি তাদের জীবন আচরণের মধ্যে ধর্মীয় চর্চা নেই বললেই চলে। এমন একটি পরিস্থিতির মধ্যে দিয়ে মাওলানা মোহাম্মদ ইলিয়াস কান্দলভি এই মুসলিমকে ইসলামের চর্চায় ফিরিয়ে আনার প্রচেষ্টার মাধ্যমেই তাবলিগের শুরু হয়। ভারতীয় উপমহাদেশের সুন্নি মুসলমানের বৃহত্তম সংগঠন তাবলিগ জামাতের মধ্যে এখন দ্বন্দ্ব প্রকাশ্যে। 2017 সালের নভেম্বরে যখন তাদের মূল কেন্দ্র কাকরাইলের দুই দল কর্মীর মধ্যে হাতাহাতি হয় বাংলাদেশে, এরপরই এই বছর জুলাই মাসে ঢাকার কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজত ইসলামের আমির শাহ শফির উপস্থিতিতে তাবলিগ জামাতের একাংশের সম্মেলন হয়। এদের সাদ কান্দলভিকে বাংলাদেশে নিষিদ্ধ করার সহ বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। এটুকু তো বোঝা গেল যে বিশ্ব ইজতেমার শুরুটা ভারতের থেকে, কিন্তু বাংলাদেশে এলো কিভাবে? যেটা জানা যায় ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া আক্তারের লেখা তাবলিগ জামাতের গ্রন্থ থেকে জানা যায় বাংলাদেশে তাবলিগ জামাতের কাজ শুরু হয় 1948 সালের মাওলানা আব্দুল আজিজের প্রচেষ্টায়। তিনি ছিলেন তাবলিগ জামাতের প্রথম আল আমির। তাবলিগ জামাতের শুরুর পরের দশক থেকেই বার্ষিক ইজতেমার আয়োজন হয়ে আসছে। 1946 সালে মাওলানা আব্দুল আজিজের প্রচেষ্টায় ঢাকার কাকরাইল মসজিদে প্রথমবারের মতো বার্ষিক ইজতেমা আয়োজিত হয়। সেখানে উপস্থিত ছিলেন তৎকালীন তাবলিগের বিশ্ব আমির মাওলানা ইউসুফ কান্দলভি। 1960 সালের পর থেকে কয়েক বছর ঢাকায় রমনা উদ্যানে ইজতেমার আয়োজন হয়েছিল। স্থান সংকুলন না হয় 1966 সালে ইজতেমা সরিয়ে নেওয়া হয় গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদের পাড়ে। স্বাধীনতার পর 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টঙ্গীর এই মাঠটিকে তাবলিগ জামাতের বাৎসরিক ইজতেমার জন্য বরাদ্দ দেন। এরপর থেকে 160 একর বিশাল ময়দানে ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে। বিশাল এই আয়োজন নিয়ে সমগ্র বিশ্বে এক ধরনের অভূতপূর্ব সাড়া দেখা যায়। এই সাড়া কেবল যে অনুসারীদের মধ্যে তা নয়, গোটা মুসলিম বিশ্ব থেকেই আসেন এই আয়োজনে। এবার আসা যাক সাদ প্রসঙ্গে। 1944 সালে মাওলানা ইলিয়াস কান্দলভি মারা গেলে তার ছেলে হাদিস বিশারদ মাওলানা ইউসুফ কান্দলভি হন তাবলিগ আমিরের প্রধান। এদিকে 1965 সালে মাওলানা ইউসুফ কান্দলভির মৃত্যুর পর দিল্লিতে মাওলানা এনামুল হাসানকে তাবলিগের আমির করা হয়। সেই সময় মাওলানা ইউসুফ কান্দলভির ওই বই হায়াতুল সাবাহা এবং মুনতাখাবে হাদিস তাবলিগের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়। এইভাবে এগিয়েছে কার্যক্রম। 1965 সালে মাওলানা ইনামুল হাসান কান্দলভি মারা যাওয়ার পর তাবলিগের 10 সদস্য নিয়ে শুরা ব্যবস্থা প্রণয়ন করে, যেন একজনের উপস্থিতিতে অন্যরা চালিয়ে নিতে পারে। 2015 সাল পর্যন্ত তাই বলবৎ ছিল। 2015 সালে ইলিয়াস কান্দলভির প্রপৌত্র মাওলানা সাদ কান্দলভি তাবলিগ জামাতের বিশ্ব আমির করা হয়। 2017 সালে সাদ কান্দলভি কয়েকটি বিবৃতি নিয়ে দেওবন্দ মাদ্রাসার অনুসারীরা আপত্তি তোলেন। তারা মাওলানা সাদের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলেন। দিল্লির দ্বন্দ্বের রেশ এসে পড়ে বাংলাদেশে। দেওবন্দ মাদ্রাসার অনুসরণে বাংলাদেশের কওমি মাদ্রাসার অনুসারীরাও মাওলানা সাদের বিপক্ষে অবস্থান নেন। তারা মাওলানা সাদকে বাংলাদেশে অবাঞ্ছিত করে। 2018 সালে সাদ কান্দলভি ঢাকায় আসার দিন বিরোধী পক্ষ তাকে ঠেকাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বিক্ষোভ করে। তখন অন্য পক্ষের সঙ্গে তাদের মারামারি বাধে। এবার আসা যাক কি সে দ্বন্দ্ব, কি মন্তব্য ছিল সাদ কান্দলভি। সাদ কান্দলভি মূলত কয়েকটি বিষয়ে কথা বলেছেন যেটি নিয়ে আপত্তি। একটি হচ্ছে মসজিদের যারা ইমামতি করে, ওয়াজ মাহফিল করে, তাদের যে পারিশ্রমিক নেওয়া,
এটাকে তিনি বলেছিলেন হারাম। বেশ কিছুকাল ধরেই কান্দলবি তাবলিগ জামাতে এমন কিছু সংস্কারের কথা বলছেন যা এই আন্দোলনে বিভক্তি সৃষ্টি করেছে। সাদ কান্দলবি বলেন, ধর্মীয় শিক্ষা বা ধর্মীয় প্রচারণা অর্থের বিনিময়ে করা উচিত নয়। এর মধ্যে মিলাদ, ওয়াজ মাহফিলের মতো কর্মকাণ্ড পড়ে বলে তিনি মনে করেন। সাদ কান্দলবি আরও বলেন, মাদ্রাসাগুলোতে শিক্ষকদের মাদ্রাসার ভিতরে নামাজ না পড়ে মসজিদে এসে নামাজ পড়া উচিত, যাতে মানুষের সাথে যোগাযোগ বাড়ে। কিন্তু তার বিরোধীরা বলছেন, সাদ কান্দলবি যা বলেছেন তা তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা নেতাদের নির্দেশিত পন্থার বিরোধী। তাদের বক্তব্য, মিস্টার কান্দলবি আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস ও তাকদীরের বাইরে। সবশেষ এই দুটি পক্ষ উপদেষ্টাদের সঙ্গে বসেছেন। তবে আমি যে অভিযোগগুলোর কথা বললাম এর বাইরেও বেশ কিছু অভিযোগ নিয়ে সাদ বিরোধী পক্ষ বেশ সরব। কারণ সাদ সাহেবের আসল রূপ নামে একটি পুস্তিকা লিখেছিলেন বিখ্যাত মাওলানা ওবায়দুল হাসান, যেখানে তিনি উল্লেখ করেন সাদ কিভাবে কোরআন শরীফকে ভুল ব্যাখ্যা করছেন এবং ইমাম বা টাকার বিনিময়ে যারা ওয়াজ মাহফিল এবং ইমামতি করে সেটাকে তিনি পতিতাবৃত্তির সাথে তুলনা করেছেন। এবং আরও একটি অভিযোগ রয়েছে, অন্যান্য অভিযোগের অন্যতম, সেটি হচ্ছে যে যারা ভোট দেন সেই ভোটটি হচ্ছে হারাম, কারণ ভোটের যে কালি এটা নামাজ পড়তে বাধা দান করে, নামাজ হয় না ভোটের কালি থেকে, যার ফলে ভোট প্রদান করাটা হারাম। এরকম ছোটখাটো বেশ কিছু অভিযোগ নিয়ে এই বইটি লেখা, এবং এই বইটিকে উপজীব্য করে দুটি পক্ষ এখন মুখোমুখি অবস্থান করছেন। এই দুটি পক্ষের সমস্যা নিরসন কবে কিভাবে হবে তা কেউ বলতে পারছেন না। অনেকে মনে করেন সাদ কান্দলবি যতদিন না তার সঠিক ব্যাখ্যা প্রদান করেন অথবা সরে যান ততদিন এই দুটি পক্ষ মুখোমুখি অবস্থানে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।